নিরাপদ খাদ্য অভিযান নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সহকর্মী শাহরিয়ার জামান দীপের সঙ্গে আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছে দীপের কাছে। আজকে আমরা নিরাপদ খাদ্য নিয়ে আলোচনা করব, সেই জন্য আমাদের সাথে অতিথিরা রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই তাদের সাথে, যে আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনারা তো অনেক দিন ধরে অভিযান পরিচালনা করছেন। প্রথমে আমি একটু আপনার কাছে জানতে চাবো, এই অভিযানের ফলে আপনারা পরিবর্তনটি কি পেয়েছেন? জি, ধন্যবাদ। প্রথমে আমি সবাইকে আমার মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে ঢাকা সিটিতে এবং সারা বাংলাদেশে ভোক্তা অধিদপ্তর থেকে আমরা যে ভেজাল বিরোধী অভিযানগুলো করছি, এখানে আমাদের কিন্তু কিছু অবজারভেশন আছে, স্পেসিফিক অবজারভেশন। একটি হলো এই যে ভেজালের যেইভাবে উনি পড়তে পারেন, ভেজালের মধ্যে অনেক ব্যবসায়ী কিন্তু এই বিষয়টি অনেকে জানতেন না, অর্থাৎ আইন সম্পর্কে তাদের একটা বড় ধরনের অজ্ঞতা। দ্বিতীয়ত হলো আমরা যে কাজগুলো করছি, আগে যেমন একটা দৌরাত্ম্য দেখা যেত, তারা একটু ক্ষুব্ধ মনোভাব বা প্রকাশ করতেন, এখন কিন্তু আস্তে আস্তে এটার পরিবর্তন আসছে। তৃতীয়ত হলো আমরা যে প্রতিষ্ঠানগুলোকে আগে যে প্রথম অবস্থায় ফাইন করতাম, শুধু জরিমানা আরোপ করাই নয়, এটি হলো আমাদের অধিদপ্তরের লক্ষ্য, ব্যবসায়ীকে সচেতন করা, তাকে শুদ্ধ করা। মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা, খাদ্যে ভেজাল এক ধরনের দুর্নীতি, এই দুর্নীতি রোধ কল্পে এবং আমাদের যে ভোক্তার আস্থাশীল সমৃদ্ধ বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু আমরা এখন কাজ করছি। তো এই কাজ করতে গিয়ে আমরা বিভিন্নভাবে, ধরেন খাদ্যপণ্য, ঔষধে আমরা কিন্তু কাজ করছি। তো ঔষধের ক্ষেত্রে আমি স্পেসিফিক বলে রাখি, আমাদের একটা অবজারভেশন ছিল, আমরা যখন অভিযান করেছি, আমরা ঢাকা সিটিতে 93% ফার্মেসিতে কিন্তু আমরা মেয়াদোত্তীর্ণ ওষুধ পাচ্ছি। দ্বিতীয়ত হলো পণ্যের ক্ষেত্রে, আমার দেশের যেই ধরুন একটু পাউরুটি কিনবে, বেকারির পণ্য বা অন্য মিষ্টির দোকানে গিয়ে দই কিনবে, এই ধরনের পণ্য কিনতে কিন্তু একটা বড় ধরনের বিশৃঙ্খলা ছিল। এটি হচ্ছে সেখানে কিন্তু মেয়াদ থাকতো না, তারপরে সেখানে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ, এই সামগ্রিক বিষয়গুলো থাকতো না। এই বিষয়গুলো না থাকার কারণে ভোক্তার কিন্তু যে অধিকারটুকু, এটা কিন্তু রক্ষিত হতো না। আর তৃতীয় বিষয় যেটি খাদ্য, আমরা একটি কথা বলে থাকি যে বাহিরে আলো, ভেতরটা অন্ধকার। ঢাকা শহরের যে নামি দামি হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত গিয়েছি আমরা, সেখানে আমরা যে দুরবস্থা দেখছি, এইগুলো কিন্তু আমরা এখন তাদের শুদ্ধতা আনানোর চেষ্টা করছি দুভাবে। একটি হলো আমরা এখন আইনটি সম্পর্কে সবাইকে সচেতন চেষ্টা করছি যে এইভাবে করলে আপনি কিন্তু এই আইনের আওতার মধ্যে পড়ে যাবেন। তো ব্যবসায়ীদের মধ্যে একটি কিন্তু প্রবণতা লক্ষণীয়, তারা কিন্তু আইনকে মান্য করার চেষ্টা করে, কিন্তু অনেক ব্যবসায়ী যারা জানেন না, একই সাথে কিছু দুষ্ট ব্যবসায়ী আছে যারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চেষ্টা করেন। এই যে মনস্তাত্ত্বিক কিছু বিষয় আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের অধিদপ্তর, আমার যে সাপ্তাহিক সভায় প্রতি সোমবার আমার মহাপরিচালক মহোদয় বসেন, সারা দেশ থেকে যে তথ্যগুলো আসে, সেই তথ্যগুলো নিয়ে আমরা কাজ করছি। একই সাথে একটি বলবো, আমরা এখন ধরুন আমার অধিদপ্তরে আমাদের যে টিমগুলো যায়, তারা এসে আমার কাছে রিপোর্ট করার পরে এখন আমরা আজকে যাকে ফাইন করা হলো, পরদিন সকালে সবাইকে ডাকি। একটু কি আমাদেরকে বলবেন যে আপনারা তো অভিযান অনেক দিন ধরে করছেন এবং কিছু, আপনি যেহেতু বললেন যে কিছু পরিবর্তন আপনারা পেয়েছেন, একটু কি বলবেন যে এই অভিযানগুলো করতে গিয়ে আপনাদের কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বা হচ্ছেন আপনারা? না, সম্মুখীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এটি আপনারা সবাই জানেন যে আমাদের আসলে এই প্রতিষ্ঠান হওয়ার পরে এটি যেভাবে হওয়া উচিত, লোকবলের যে লজিস্টিক সাপোর্ট লোকবল, এটি কিন্তু এখনও সে আঙ্গিকে নাই। এটির জন্য কাজ করা হচ্ছে, সরকারও এই বিষয়ে মনোযোগী এবং এটি আস্তে আস্তে কেটেও যাবে। কিন্তু একই সাথে আরেকটি বিষয় লক্ষণীয় বিষয়টি হলো, ধরুন একজন ব্যবসায়ী তিনি ভুল করেছেন, তিনি যখন দেখেছেন ভুল করেছেন, প্রমাণ পেয়েছেন, অনেক ক্ষেত্রে যারা শিক্ষিত, আমি নাম মেনশন করে বলছি না, শিক্ষিত মানুষজন অনেক সময় দেখাচ্ছেন যে বলেও ফেলছেন অনেক সময় আপনার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করব। এটা এক ধরনের দৌরাত্ম্য। আবার অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তখন আমরা তাদেরকে ডাকার পর যখন আইনটি সম্পর্কে বলছি, তখন তারা সরি প্রকাশ করে যাচ্ছেন। কারণ আমরা যখন একজন দোষ স্বীকার না করা পর্যন্ত তাকে কিন্তু আর্থিকভাবে জরিমানা আরোপের সুযোগ নেই। যখন তিনি দোষী হবেন, কারণ সেখানে আমার ভিডিও ফুটেজ থাকে। এখন তারপর আমাদের যেই অভিযানটা থাকে, আমাদের কয়েকটা টিম যে আমাদের সাথে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঢাকা এপিবিএন যাচ্ছে এবং থানা পুলিশ সহযোগিতা করছে, সারা দেশে বাংলাদেশ পুলিশ আমাদের সহযোগিতা করছে। তো সেখানে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন থাকে, তখন আমাদের প্রত্যেকটা টিম কিন্তু আলাদা আলাদাভাবে আমরা রেকর্ডগুলো নিচ্ছি। তো এখানে ব্যবসায়ীরা যেটি করে থাকেন, ধরুন আপনি পরোটার মধ্যে অ্যামোনিয়া কেন মিশাতে যাবেন? আপনি সেখানে জিলাপি তৈরি করছেন, আপনি কেন হাইড্রক্স মিশাতে যাবেন? আপনি
শিশুদের জন্য সবচাইতে দুঃখজনক হলো শিশু খাদ্য হিসেবে যেগুলো আমরা দেখি, তারা যেগুলো খুব বেশি পছন্দ করে, আমরা যখন যে ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলো এগুলোতে কিন্তু এগুলো প্রচুর নকল কারখানা। এখন আমার কথা হলো সরকার কি একা একা এগুলো দৌড়াবে নাকি জনপ্রতিনিধিরা যারা আছে? আমরা আবার আসবো আপনার কাছে। আমরা কথা বলছিলাম নিরাপদ খাদ্য এবং খাদ্যের ভেজাল বিরুদ্ধে যে অভিযান আছে সেই অভিযান নিয়ে। আমরা আবার ফিরে আসবো আমাদের আলোচনা একটি বিরতির পর। এখন আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন। বিরতির আগে আলোচনা চলছিল নিরাপদ খাদ্য নিয়ে, আবারও চলে যাচ্ছে সেখানে দ্বীপের কাছে। খাদ্যে ভেজাল এবং ভেজাল বিরোধী অভিযান নিয়ে তা আমরা আগে কথা বলছিলাম যে আপনাদের পরিবর্তন এবং সমস্যাগুলো নিয়ে। তো একটু কথা বলতে চাই যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে ভেজাল বিরোধী অভিযানগুলি করছেন এবং যে ফাইন্ডিংসগুলো পেলেন, এগুলো ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? যে দেখুন, একটি কথা বলে রাখি, কিছুটা অপ্রাসঙ্গিক হলো, আমার মা মারা যান ক্যান্সারে। তা আমার সবসময় মনে হতো একজন মহিলা যিনি কখনো মদ সিগারেট খাননি তিনি কেন ক্যান্সারে মারা গেলেন। এটা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়া পর্যন্ত ভাবতাম, কিন্তু আজ যখন আমরা কাজ করছি তখন আমরা দেখছি যে ব্যবসায়ীদের যে ওই অনৈতিক তৎপরতা, এই তৎপরতার জন্য এখনও যে আমরা এইভাবে আরও কম আক্রান্ত হচ্ছি, এটি কিন্তু অবাক বিস্ময়ের ব্যাপার। তো দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশের কথা, সমৃদ্ধ বাংলাদেশের কথা বলেন, আমাদের এসডিজির আলোকে আমরা যেটি দেখি, আমাদের যে ভিশন, সেই ভিশনে যাওয়া লক্ষ্যে আমাদের একটা পারফেকশন আনতে হবে সব ক্ষেত্রে। আমার বিজনেসম্যান যেখানে কাজ করবেন সেখানে ব্যবসায়ী নেতাদের কিন্তু সবাইকে নিয়ে আরও বেশি বেশি করে বসার প্রয়োজন রয়েছে, কারণ আমার এই জাতিকে বড় ধরনের একটি ধাক্কা দিতে হবে আগামী 2-3 বছরে। আমরা সরকার অনেকগুলো সংস্থা কাজ করছি, ভোক্তা অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, র্যাব থেকে শুরু করে যারা প্রত্যেকটি জেলা প্রশাসন থেকে শুরু করে সিটি কর্পোরেশন সবাই। তো এইখানে আমরা এই যে এখন কিছুটা যে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে অভিযানগুলোতে, সকল সংস্থার মধ্যে আরও নিবিড় তদারকি পর্যবেক্ষণ আরেকটু প্রয়োজন রয়েছে। এই কারণ যখন আমরা যাই, একজন ব্যবসায়ী দেখা যায় বছরে 5-6 বারও কিন্তু জরিমানা খেয়ে যাচ্ছেন। আমরা এখন তাদেরকে সেই সুযোগ দিচ্ছি না, যারা একবার জরিমানা যাদের আরোপিত হয় তাহলে কেন সে একই ভুল আবার করবে। আমরা তখন তাদেরকে ডাকছি, একটু সময় দিচ্ছি, 7 দিন বা 10 দিন, এর মধ্যে যদি পরিবর্তন না হয় আমরা 2-1টি কিন্তু আস্তে আস্তে সাময়িকভাবে বন্ধ করছি। এই সাময়িকভাবে বন্ধ করার ক্ষেত্রে তারা কিন্তু এখন আইনের প্রতি সমীহ হয়ে একটু শুদ্ধতা আনছেন। একটু কি বলবেন যে আপনারা তো অনেক দিন ধরেই করছেন এই অভিযানগুলো, এই অভিযানের কারণে সামগ্রিকভাবে যদি বলতে চাই যে রেস্টুরেন্টের যে মানগুলি রয়েছে বা খাদ্যের যে মানগুলি রয়েছে বা পরিবেশগুলি রয়েছে, এগুলোর কেমন পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন? পরিবর্তন আসছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে স্টিকারযুক্ত রেস্টুরেন্টগুলো দিয়েছে, এগুলো তারা কিছু গাফিলতি করলেও আমরা সহ অন্যান্য সংস্থা আমরা নিবিড়ভাবে মনিটরিং করছি। এই ক্ষেত্রে দৃশ্যমান কিছু পরিবর্তন হচ্ছে। একই সাথে আমরা যখন অভিযানগুলো করছি, তারা আগে ন্যূনতম যেই বিষয়টুকু, ধরুন আপনি অ্যামোনিয়া দিচ্ছে, এটি কি দেখার কথা না বাইরে থেকে, তারপর হাইড্রোক্স মিশাচ্ছে, এই বিষয়গুলো তাদেরকে যখন আমরা বলছি, ধর্মীয় এবং নৈতিক বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দিয়ে বলছি এবং ব্যবসায়ী নেতাদের অনুরোধ করছি, প্রত্যেকটি এলাকাতে গিয়ে সভা করছি আমরা। যেমন গতকাল মৌলভীবাজার, পরশুদিন শ্যামবাজারে, এভাবে আমরা ঢাকার কারণ বাজার থেকে সব জায়গায় কিন্তু আমরা এখন ব্যবসায়ী নেতাদের সাথে মিটিং করছি। নেতাদের দায়িত্ব হলো এই বিষয় নিয়ে কিন্তু তাদের আরও আগাতে হবে। তারা যতটুকু আছেন, আমাদের অনুরোধ থাকবে তারা আরও বেশি করে কাজ করবেন। একটু উদাহরণ দিচ্ছি, আমাদের একজন অফিসার একটা জায়গায় যখন জরিমানা করা আসলো, একজন সৎ অফিসার, এখন তার বিরুদ্ধে তারা দিয়ে রাখলেন সে চাঁদাবাজি করে। আমি হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির মহাসচিব এবং সভাপতি, এই দুজনকে আমরা তখন কথা বলেছি, আপনারা এই ধরনের মিথ্যা কথা কীভাবে লিখতে পারলেন? তখন তারা বলেছে আসলে এটা আমরা লেখার জন্য লিখেছি। তো এই ধরনের যে হীনমানসিকতা, দৌরাত্ম, আমার ভিতরে যদি বিবেকের যদি ডাক না আসে, আমার ভিতর আত্মিক শুদ্ধতা না আসে, তাহলে ধাক্কা দিয়ে তো এদেরকে কতটুকু শুধরাতে পারবেন? তখন আমরা বলেছি যে আপনি যদি ঠিক না হন, তাহলে কিন্তু আমরা যখন সরকারের পক্ষ থেকে যদি আপনাকে সংশোধন উদ্যোগ নেওয়া, তাহলে কিন্তু আমি আইনের যে পর্যায়ক্রমিক ধারা সেগুলোই ব্যবহার করব। সেই ধারাগুলো ব্যবহার করতে গেলেও আপনার একটু কষ্ট আসবে। এই জন্য আমরা তাদের অনুরোধ করছি সবাইকে, শুধু ঢাকায় নয়, বাংলাদেশের সব জেলায়, যে আসন্ন রমজানকে সামনে রেখে আমরা আর একটু প্রচার বাড়িয়েছি, সবাইকে অনুরোধ করছি আমাদের যে শুদ্ধতাটুকু, এই শুদ্ধতাটুকু ব্যক্তি থেকে শুরু হতে হবে। আমি ব্যক্তি যদি আমার প্রতিষ্ঠানে শুদ্ধতা না আনি, তাহলে বাইরে থেকে তো আর অন্য কেউ এসে আমাকে শুদ্ধ করে দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। ভবিষ্যতে কি আপনাদের যে কাজের ক্ষেত্র বা পরিধি রয়েছে বা যেভাবে আপনারা কাজ করছেন, কাজের ধরন, এগুলো পরিবর্তন করার কোনো সম্ভাবনা আছে কিনা? জি, আমাদের তো এখন আমরা যেটা কাজ করছি, দেখুন এই যে বর্তমান সরকার পূর্ববর্তী মেয়াদে কয়েকটি আইন, নিরাপদ খাদ্য আইন, তারপর যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সহ আরও কিছু আইন আমাদের যেগুলো হচ্ছে, খাদ্যপণ্য ঔষধে আমাদের আনতে হবে পারফেকশন। এখানে আমরা গোড়ায় যে আমার যে কৃষি জমি থেকে আসছে, কালকের একটু উদাহরণ দিই, মৌলভীবাজারে ব্যবসায়ী সমিতি, উনি বলেছেন ওনার একটি তেলের মিল ছিল, সরিষার তেল, কিন্তু যখন তাকে জরিমানা করা হয়েছিল, সিটি কর্পোরেশনের পরীক্ষার সময় দেখেছে যে সেখানে যে মাত্রা থাকার কথা সেটি নাই। এখন তাদের কথা হলো যে আগে যেমন
তেলগুলো যে সরিষা উৎপন্ন হতো সেটি যে আঙ্গিকে হচ্ছে, হয়তো এখন সেই আঙ্গিকে না থাকাতে উনি মিটিংয়ে সবার সামনেই বললেন যে আমি তো এইরকম, আমি হাফেজ মানুষ, কোরআনে হাফেজ, আমি এই রকম অনৈতিক কাজ আমার জীবনে কখনো করি না, আমি কেন করতে যাব। তো তাদেরও কিন্তু জিজ্ঞাসা আছে। এখন আমাদের যদি সমন্বিত সংস্কার যেটা বলি, সবাইকে নিয়ে বসতে হবে, সবাইকে নিয়ে বসে যেই জায়গাটুকুতে আমাদের যে অভাব আছে সেটি হলো সবচেয়ে বড় অভাব হলো নীতিবোধের। আমি স্পষ্টভাবে বলতে চাই সবার উদ্দেশ্যে যে আমাদের মনোযোগিতার অভাব। ব্যবসায়ী নেতৃবৃন্দ যদি মনোযোগী হন, একটি হোটেল রেস্টুরেন্ট দিয়ে দিলেন বা একটি ব্যবসা দিয়ে দিলেন আর খবর নেবেন না, এটা তো হতে পারে না। আমরা এখন উদ্যোগ নিয়েছি যে প্রত্যেকটি রেস্টুরেন্টে মালিক অথবা তার পক্ষের কেউ, ম্যানেজার, শেফ বা বাবুর্চি এবং মেসিয়ারদের মধ্যে প্রধান যিনি, তারা মিলে সপ্তাহে একদিন বসতেই হবে, এবং এটি কিন্তু কাজ হচ্ছে। আমরা এখন দেখছি মেসিয়া তাকে সম্মানিত বোধ করে, শেফ বা বাবুর্চি ভাবে যে একটু তার নিজেকে সম্মানিত বোধ করে এবং নিজের মধ্যে ওনারশিপ গ্রো করে। আমরা এখন তাদেরকে এই পরামর্শগুলো দিচ্ছি। একই সাথে বিদেশ থেকে আমদানি পণ্যের ক্ষেত্রে আমরা দেখি যে লাগেজ পার্টির মাল ভরে গেছে, আমদানিকার কিন্তু পণ্য মানে দাম পাচ্ছে না। আবার আপনারা র্যাবে যখন সারোয়ার গেল, সেখান থেকে যখন ইন্ডিয়ান যে বিভিন্ন তেলগুলা ব্যাপক পরিমাণ নকল পণ্য। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে শুনছিলাম যে খাদ্যে ভেজাল এবং ভেজাল বিরোধী অভিযান নিয়ে ওনারা যে অভিযান পরিচালনা করছে তার বিষয়ে বিস্তারিত। তো উনি যেটি বললেন আসলে যে সামগ্রিক পরিস্থিতি যদি পরিবর্তন করতে হয় তাহলে সবাই একটি সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু এই খাদ্যে ভেজালের যে বর্তমান অবস্থা রয়েছে সেটি পরিবর্তন করা যাবে। এই জন্য কিন্তু ওনারা যেটি বলছেন যে ভবিষ্যতে তাদের বেশ কিছু কার্যক্রম রয়েছে যেগুলোর মাধ্যমে তারা চেষ্টা করছেন, করে যাচ্ছেন এবং করবেন ভবিষ্যতে, যে খাদ্যে ভেজালটি কিভাবে পুরোপুরি নির্মূল করা যায়। তো এই ছিল আসলে আমার কাছে। এখান থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। আমরা সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। সহকর্মী শাহরিয়ার জামান দীপের সঙ্গে নিরাপদ খাদ্য অভিযান নিয়ে তিনি কথা বলছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার সঙ্গে। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন।